জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেয়া হয়েছে। দুপুরে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে করা এক রিটের শুনানি শেষে 2020 সালের 10 মার্চ এই রায় দেয় হাইকোর্ট। তাতে বলা হয়েছিল জয় বাংলা হবে জাতীয় স্লোগান। জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে এই স্লোগান বলাতে নিতে হবে পদক্ষেপও। পরে এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা। এরই শুনানি করে আপিলের অনুমতি দিল সর্বোচ্চ আদালত। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে সবার উপরে দলীয় মতাদর্শকে চাপিয়ে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, এরপরে নিশ্চয়ই আপনার আইনজীবীদের সাথে কথা হয়েছে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সেখানে ব্রিফও করেছেন, এ বিষয়ে সর্বশেষ জানাবেন। জি দেখুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক যেমনটা বলছিলেন, একটু আগে টেলিভিশনে দেখানো হচ্ছিল যে তিনি বলেছেন কিন্তু এখন থেকে আর বাধ্যতামূলক নয় জয় বাংলা জাতীয় স্লোগান উচ্চারণ করা। আজকে এই ঘণ্টা দেড়েক আগে আপিল বিভাগ থেকে যে আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ জয় বাংলাকে 2020 সালের 10 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ থেকে রায়ের মাধ্যমে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছিল, সেটিকে স্থগিত করে দেওয়া হলো। দেখুন, এখানে রাষ্ট্রপক্ষ মোটা দাগে 4-5টি যুক্তি সেখানে তারা তুলে ধরে। তার মধ্যে বড় 2-3টি গ্রাউন্ড ছিল। একটি হচ্ছে কোন বিষয়টি জাতীয় হবে, কোন বিষয়টি জাতীয় হবে কি হবে না সেটি একান্ত রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়, সরকার সিদ্ধান্ত নেবে। এবং একটি বিষয়কে জাতীয় করা না করার সাথে সামগ্রিক মানুষ জড়িত, জনগণ নাগরিক জড়িত, সেই বিষয়টি কেবল আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করতে পারে না, আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়টি কিন্তু রাষ্ট্রপক্ষ তুলে ধরেছে এবং আপিল বিভাগ এতে সন্তুষ্ট হয়েই কিন্তু এই রায়টি স্থগিত করে তাদের আপিল করার অনুমতি দিয়েছে। এখন এটার উপরে পূর্ণাঙ্গ আপিল হবে, পুরো পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানির পরে দেখা যাবে যে চূড়ান্ত রায় কি রয়েছে। তবে এখন কিন্তু হাইকোর্টের ওই রায়টি স্থগিত করে দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে আরেকটি যুক্তি তুলে ধরা হয়েছে। আমরা শুনছিলাম যে ব্যারিস্টার অনিক আর হক যে যুক্তিগুলো তুলে ধরছেন আদালতের মধ্যে, তিনি বলেছেন যে সংবিধানের অনুচ্ছেদ 4, সংবিধানের আর্টিকেল 4-এ এই 4 ধারায় কিন্তু স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের জাতীয় পতাকা কি হবে, জাতীয় প্রতীক কি হবে, জাতীয় সঙ্গীত কি হবে, কিন্তু সেখানে জাতীয় স্লোগানের কথা বলা নেই। তো বাংলাদেশে 1972 সালে যখন সংবিধান প্রণয়ন যারা করেছেন তারা সেই সময় বিষয়গুলো নির্দিষ্ট করে দিয়েছেন। সেখানে তারা জাতীয় স্লোগান জয় বাংলা হবে সেটি কিন্তু তারা আনেননি। আর জয় বাংলা তার আগেই মুক্তিযুদ্ধের একটা স্লোগান ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ যেটি অনেকটা দলীয় করে নিয়েছে, যেমনটা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি ব্রিফিংয়ে বলেছেন। এক, যেহেতু 4 অনুচ্ছেদে সেই বিষয়টি নেই, সুতরাং এই বিষয়টি আসলে এখন নতুন করে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নেই। এক, দ্বিতীয়, রাষ্ট্রপক্ষ আরেকটি যুক্তি তুলে ধরেছে, আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 7-এর খ উপ অনুচ্ছেদ ঢুকিয়ে সেখানে বলেছে সংবিধানের প্রথম এবং দ্বিতীয় ভাগ সহ আরো অনেকগুলো মৌলিক কাঠামোতে কোনোভাবে পরিবর্তন করা যাবে না, মানে যা কিছুই থাকুক না কেন পরবর্তীতে। তো সেই ক্ষেত্রে এই যে 4 অনুচ্ছেদ সেহেতু দ্বিতীয় ভাগের মধ্যে পড়ে সংবিধানের, সেই যুক্তিতেও বলেছেন যে যেহেতু সংবিধানের দ্বিতীয় ভাগের মধ্যেই পড়ে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সেখানে যেহেতু জাতীয় স্লোগানের কথা নাই, সেই বিষয়টিও পঞ্চদশ সংশোধনীকেও যদি ধরে নেওয়া হয় সেক্ষেত্রে সেখানেও পরবর্তীতে সরকার বা রাষ্ট্র এখানে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে না। যাই হোক, আজকে এই সমস্ত যুক্তির ভিত্তিতে সর্বোচ্চ আদালত অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির যে আপিল বেঞ্চ তারা কিন্তু সন্তুষ্ট হয়ে এটিকে স্থগিতাদেশ দিয়েছেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি হবে এই বিষয়ের উপরে রাষ্ট্রকে সেই অনুমতি দিয়েছে। এখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে আমি জানতে চেয়েছিলাম যে মানে কেন এটিকে আসলে রাষ্ট্রপক্ষ এটিকে আপিল করতে গেল বা কেন মনে হলো যে এই বিষয়টি আসলে জাতীয় স্লোগান থাকার দরকার নেই বলেই বা স্থগিতাদেশ চেয়ে তারা কেন আপিল করলো। সেখানে তারা ওই বিষয়টি তুলে ধরেছেন যে রাষ্ট্র মনে করে যে এই মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো স্লোগান ছিল, তার ভিতরে অন্যতম একটি স্লোগান ছিল জয় বাংলা, যেটিকে আওয়ামী লীগ সরকারের সময় এটিকে অনেকটা দলীয় স্লোগান করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে একরকম সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন লোপা, যে এই রায়ে কিন্তু বলা আছে যে বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জয় বাংলা উচ্চারণ করার জন্য কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এর আগে অনেক আইনজীবীরাও বলছিলেন
যে ওই সময় 2020 সালের মার্চের পরে এই রায়ের পরেই কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এক ধরনের মনিটরিংও করা হতো বা সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে মনিটরিং হতো যে কারা বক্তব্য শেষে জয় বাংলা বলেন কি বলেন না। এর ভিতরে অনেকেই মানে সরকারের প্রতি আনুগত্যের বিষয়টিও প্রকাশ পেত। সুতরাং এই সব কিছু বিবেচনা করে রাষ্ট্রপক্ষ এটির বিরুদ্ধে আপিল করে যে এই রায়টি যাতে স্থগিত করে পূর্ণাঙ্গ আপিল শুনানি হয়, এবং রাষ্ট্রপক্ষ মূলত এই রায়টি বাতিলই চান তারা। তো সেই বিষয়ে আজকে আপিল মঞ্জুর হলো। এখন পরবর্তীতে শুনানির সময় কোন যুক্তিগুলো উঠে আসে এবং সর্বশেষ আদালত কি রায় দেন সেই বিষয়টি দেখা যাবে। তবে এটি স্পষ্ট, যেহেতু রায় স্থগিত হয়ে গেছে, এখন থেকে আসলে জয় বাংলার জাতীয় স্লোগান নেই, এটি বলা বাধ্যতামূলক নয়, যেমনটি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকর হক বললেন। জি, হাইকোর্ট চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। অর্থ পাচারের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজা ও অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। 31 ডিসেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস ও মামুনকে 7 বছরের সাজা দেন। তারেক রহমানকে খালাস দেয়ায় চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বিচারক মোতাহার হোসেন। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। সোমবার সংস্থাটির সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। লেনদেন তলব করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সহ সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেনের বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এছাড়া চৌধুরী জাফরুল্লাহ শারাফত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ শারাফত ও ডালিয়া চৌধুরীর হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর আগে তাদের ভাই পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের ব্যাংক হিসাব জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও কমিশনার না থাকায় অচল হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ফলে দুর্নীতির প্রায় 20,000 অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দুদকের অনুসন্ধানকারীদের আশঙ্কা, এই সুযোগে অনিয়ম করে লোপাট করা হাজার কোটি টাকা লুকিয়ে ফেলছেন দুর্নীতিবাজরা। শেখ হাসিনার পতনের পর আশা ছিল সারা দেশে দুর্নীতিবাজদের বাসাবাড়ি থেকে উদ্ধার হবে হাজার কোটি টাকা, কিন্তু 4 মাসের বেশি সময়ে 10 কোটি টাকার বেশি উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। 1 নভেম্বর পদত্যাগ করে দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কমিশন 5 আগস্টের আগে পরে দুর্নীতির দমনে ইচ্ছুক ছিল না বলে অভিযোগ রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে টানা হেচড়া করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন, তার দৃষ্টান্ত খুবই বিরল। দুদক কর্মকর্তাদের দাবি, 1 মাসের বেশি সময়েও নতুন কমিশন গঠন না হওয়ায় আইনের ব্যত্যয় হয়েছে। পার পেয়ে গেছে অনেক দুর্নীতিবাজও, কেননা কমিশনের অনুমোদন ছাড়া দুদক কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিতে পারেন না। অভিভাবক হিসেবে তারা যে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করে সেটা কমিশনের কর্মকর্তা কর্মচারীরা বাস্তবায়ন করে। যেহেতু এখন অভিভাবক শূন্য, তাই দুর্নীতি দমন কমিশনের উপর থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করা হচ্ছে না। তাই এ সমস্ত বিষয় বাস্তবায়নের কোনো ক্ষমতা কমিশন কর্মকর্তা কর্মচারীদের নাই। দ্রুত কমিশন গঠন করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা নিতে না পারলে দুর্নীতির প্রবণতা দূর হবে না বলছেন কর্মকর্তারা।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব চেয়েছে বিএফআইইউ, যেমনটি আমরা কিছুক্ষণ আগেই প্রতিবেদনে দেখাচ্ছিলাম। তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? জি ধন্যবাদ। বিএফআইইউ চেয়েছে তো বিএফআইইউ যদি আপনার চেয়ে থাকে তাহলে এটা তো মানি লন্ডারিং এর ইস্যু। মানি লন্ডারিং এর ইস্যু হলে দুদক ছাড়াও মানি লন্ডারিং করবার মতন এখতিয়ার আপনার অনুসন্ধান তদন্ত করার এখতিয়ার সিআইডির আছে, এনবিআর এর আছে এবং আরো অনেকেরই আছে। এখন এইটা কি অবস্থা দাঁড়াবে সেটা বিএফআইইউ ঠিক করবে যে কাকে দেবে, সিআইডি কে দেবে নাকি দুদককে দেবে। যদি দুদককে দেয় তাহলে আবার প্রশ্নটা এসে দাঁড়াবে যে দুদকের তো এখন যেটি কমিশন বলা হয় সেইটি তো নেই, ফলে এখানে দুদকে দেওয়া একেবারেই অর্থহীন হয়ে দাঁড়াবে, দুদক থেকে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আর যদি সিআইডি থেকে ব্যবস্থা নেওয়া হয়, সিআইডি কে দেওয়া হয়, তাহলে সিআইডি মানি লন্ডারিং এর ব্যাপারে আপনার দ্রুত পদক্ষেপ নিতে পারবে, কোর্ট থেকে ফ্রিজ অ্যাটাচমেন্ট এইগুলো নিতে পারবে। জি, সেক্ষেত্রে আপনিও বলছিলেন যে দুদকে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে পদ, এবং আমরাও দেখালাম সেটি প্রতিবেদনে। দুদকের চেয়ারম্যান ও 2 কমিশনারের পদ যদি নিয়োগ দেয়া হয়, সেক্ষেত্রে কি এসব সমস্যা বা অভিযোগগুলো সমাধান করা সম্ভব কিনা? না, সে তো বটেই যে দুদকের আপনার কমিশন যদি না থাকে তাহলে দুদকের কাজের কিছুই থাকে না। কারণ দুদকের যদি অনুসন্ধান করতে হয়, একটি অভিযোগ যদি গ্রহণ করতে হয় অনুসন্ধানের জন্য, তাহলেও দুদকের কমিশনের সিদ্ধান্ত লাগে। সেই অনুসন্ধান তদন্ত রিপোর্ট গ্রহণ করতে হলেও কমিশনের সিদ্ধান্ত লাগে, নাকচ করতে হলেও সেইটার কমিশনের সিদ্ধান্ত লাগে, মামলা করার ক্ষেত্রেও লাগে এবং চার্জশিট দেওয়ার ক্ষেত্রে তো লাগেই। তো এতগুলো প্রতি পদক্ষেপে কমিশনের সিদ্ধান্ত দরকার, কমিশনের অনুমোদন দরকার। তো সেই কমিশনই দেখা যাচ্ছে যে দীর্ঘ 1 মাস ধরে নেই। আর ইতিপূর্বে যে কমিশন ছিল সেই কমিশন তো আসলে কিছুই তেমন করে নাই। ইতিপূর্বে আপনার যে সমস্ত বিগত সরকারের আমলের যাদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ ছিল, মানি লন্ডারিং এর অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে দৃশ্যমান মানে কি অদৃশ্যমানও কিছু হয়নি। আর পরবর্তীতে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যেটা হয়েছে সেটা নামকাওয়াস্তে কিছু অনুসন্ধানে নেওয়া হয়েছে এবং সেই অনুসন্ধানগুলোর এখন কোনো খোঁজ খবর নেই। ফলে তারা তো কিছু করে নাই তাদের। এবং দুর্নীতি দমন কমিশনের মতন একটি কমিশনকে কেন এতদিন পর্যন্ত মানে অথর্ব করে রাখা হলো ওই 5ই আগস্টের পরে, সেটি একটি জনমনে প্রশ্নও বোধহয় দেখা দিয়েছে। যে এই প্রশ্নও কিন্তু করা হচ্ছে যে এই সুযোগে অনিয়ম করে লোপাট করা হাজার কোটি টাকা কিন্তু দুর্নীতিবাজরা লুকিয়ে ফেলছেন। যদি সত্যি এটি হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে এগুলো ফেরত পাওয়ার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকবে কিনা? তারা যদি এগুলো লুকিয়ে ফেলে তাহলে তো সেটা খুঁজে পাওয়া এবং দুদকের কাজের জন্য সেটা আরো কঠিন হয়ে যাবে। এবং প্রমাণ, আরেকটি বিষয় হচ্ছে যে দুর্নীতির প্রমাণগুলোকে তারা বিনষ্ট করে ফেলবে, সেইটা একটা বিষয়। কারণ দুদকের মামলা হচ্ছে আপনার নথি ভিত্তিতে, তো সেই সমস্ত কাগজপত্রগুলো যদি ঠিকঠাক মতো না পাওয়া যায়, এবং ইতিমধ্যে যে যথেষ্ট সময় তারা পেয়ে গেছে, আপনার 4-5 মাসের মতন যে সময়টা তারা পেল অগাস্ট থেকে, এই সময়টা তো অপরাধীদের, দুর্নীতিবাজদের অনুকূলে চলে গেছে এই দুদককে আপনার মানে খোঁড়া করে রাখার কারণে। এবং এখন একেবারে কমিশন শূন্য অবস্থা। এই অবস্থায় যদি দুদককে দিয়ে, দুদক ছাড়া দুর্নীতির যে ব্যাপারগুলো আছে আপনার বিগত সরকারের সময়কার যে ব্যাপক দুর্নীতি, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অবশ্যই দুদককে সক্রিয় হতে হবে এবং সেই ক্ষেত্রে শক্তিশালী দুদক দরকার। সেই জায়গায় আজকে জনাব মইদুল ইসলাম, আপনার বক্তব্য আমাদের কাছে পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্নিয়োগের সুপারিশ করা হয়েছে। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন পেশ করেন কমিটি প্রধান জাকির আহমেদ খান ও কমিটির অন্য সদস্যরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করা হয়। এবছর 16 সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। নির্ধারিত 90 দিনের আগেই প্রতিবেদন জমা দেয়ায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অতীত কর্মকাণ্ড বিবেচনায় র্যাব বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের কারণে বিতর্কিত পুলিশ বাহিনীর সংস্কারে গঠন করা হয়েছে এই কমিটি। তাদের সুপারিশগুলো এরই মধ্যে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। তখনকার পুলিশের গুম খুন দুর্নীতিতে দেশবাসী স্তম্ভিত উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীর সংস্কার এখন জাতীয় দাবি। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সঠিক দিক নির্দেশনা, কার্যক্রম সমন্বয় সহ পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনীতে পরিণত করতে চান তারা। এক্ষেত্রে ওয়াচডগ হিসাবেও কাজ করবে বিএনপির এই সংস্কার কমিটি। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক আইজিপি এবং বিএনপির গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য মোহাম্মদ আশরাফুল হুদা। মোহাম্মদ আশরাফুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, বিএনপির আমলেই তো র্যাবের যাত্রা শুরু হয়েছিল এবং এখন আবার বিএনপির পক্ষ থেকে এর বিলুপ্তি চাওয়া হচ্ছে। এর পেছনে ঠিক কি কি কারণ রয়েছে? হ্যালো, মোহাম্মদ আশরাফুল হুদা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি মোহাম্মদ নুরুল হুদা। দুঃখিত, আমরা আপনার নামটি তাহলে আমাদের কাছে ভুল এসেছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার কাছে আমি একটু জানতে চাই যে বিএনপির আমলেই তো র্যাবের যাত্রা শুরু হয়েছিল, আবার এই সংস্কার কমিটির পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আবার র্যাব বিলুপ্তির প্রশ্নটা উঠে এসেছে। সেক্ষেত্রে এর পেছনে ঠিক কি কি কারণ রয়েছে? কারণ তো উল্লেখ করেছেন ওনারা, আর কোনো একটি সেই সিদ্ধান্ত এরকম তো কোনো উদ্দেশ্য বাহিনী থাকে। কোনো বাহিনী যদি আইন মোতাবেক না চলে থাকে তবে সেটাকে বিলুপ্ত করবার জন্য যদি সুপারিশ থাকে, আমি মনে করি এটা অত্যন্ত বাস্তব এবং যারা দিয়েছেন এটা তারা পরিপক্ক রাজনীতিবিদ এবং পার্টিকুলারলি মেজর হাফিজ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার প্রচুর সাংগঠনিক অভিজ্ঞতা আছে। ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমি মনে করি এটা বিবেচনার দাবি রাখে এবং কোনো বাহিনী যদি তার কার্যকলাপের দ্বারায় অত্যন্ত বিতর্কিত হয়ে যায় এবং মানবাধিকার লঙ্ঘন করে, তো তার কিছু প্রমাণ আছে, যেহেতু ইউএসএ থেকে স্যাংশন এসছে, অন্যান্য জায়গা থেকে এসছে, অতএব এটা সাথে বাস্তবতার সম্পর্ক আছে। এটা নিশ্চয়ই খুব সক্রিয় বিবেচনা করা যেতে পারে। এটা জনাব নুরুল হুদা, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে র্যাব বিলুপ্তি ছাড়া পুলিশ বাহিনীর সংস্কারে কি কি সুপারিশ করেছেন আপনারা? সুপারিশ এই কমিটি তো অনেকগুলোই করেছে আমি যতদূর শুনেছি আর কি। তো সেখানে নিশ্চয়ই তার নিয়োগ যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয় এবং প্রভাব মুক্ত যাতে এবং এটা অত্যন্ত সদর্থক একটা পদক্ষেপ রাজনীতি একটি দলের পক্ষ থেকে, এই জন্য যে চূড়ান্ত বিচারে
যে কোনো পুলিশের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি যখন এই প্রস্তাব করছে, এটা তাদের সদিচ্ছার পরিচায়ক এবং আমাদের রাজনীতিবিদদের সদিচ্ছারও পরিচায়ক। সেইটার জন্য এইটার প্রয়োজন আছে, যেটা রিক্রুটমেন্ট হতে পারে এটা, এবং তারপরে তা পুলিশের প্রশিক্ষণের হতে পারে। সর্বোচ্চ যে পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করবে এবং আইনের অধীন কাজ করবে এবং তারা প্রকৃত পাবলিক সার্ভেন্ট হবে, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হয়ে কাজ করবে। তারা আজ্ঞাবহ হয়ে কাজ করবে না রাজনৈতিক প্রভুদের বেআইনি আদেশে। যে ঘটনাগুলো বিগত 15 বছরে ব্যাপক আকারে হয়েছে, তার থেকে এটা বেরিয়ে আসবে এবং একটা যথাযথ প্রশাসনিক সংস্কৃতি তৈরি করতে সাহায্য করবে, যাতে জনমনে আস্থা ফিরে আসে যে পুলিশ বাহিনী জনগণের জন্য, কোনো রাজনৈতিক দলের জন্য না, কোনো রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য না। তারা আইন প্রয়োগ করবে এবং আইনটা যেভাবে বইতে আছে সেইভাবে নিরপেক্ষভাবে জনগণের হয়ে কাজ করবে এবং আইন অনুযায়ী কাজ করবে। জনাব নুরুল হুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজয় দিবস উদযাপন ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে বিএনপি। সকালে গুলশানের সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 15 থেকে 16 বছর বাঙালি বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবার বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানকে বিদায় করার উদ্দেশ্য ভারতের গোলামি নয়। এসব দেশের সংস্কৃতিকে বিদায় জানাতে হবে। ভিনদেশি সংস্কৃতিকে বিদায় করতেই সবার আগে বাংলাদেশ সংগঠনের আত্মপ্রকাশ। এছাড়া ভিনদেশে বসে ষড়যন্ত্রকারীদের রুখতেও কাজ করবে সংগঠনটি। উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য, পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ভিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করার চেষ্টা করছে ভারত, যা কখনোই সফল হবে না। কোনো ফ্যাসিবাদের জন্ম এই মাটিতে আর হবে না। ভোটাধিকারের মাধ্যমে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষ ভারতকে পছন্দ করে না বলেও দাবি করেন রিজভী। ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে রিজভী বলেন, এতে ভারতই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ আপনাদের তাবেদার হয়ে থাকবে, এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন। শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে, এই মনোকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসন করেন, সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক, তারা প্রত্যেকেই মন খারাপ করে বসে আছে। উত্তরা পূর্ব থানায় ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী ABM হামিদুল মেজবা। তিনি জানান, শমী কায়সারকে 3 মাসের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত 29 সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। এতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 126 জনকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার করা হয় শমী কায়সারকে। পরবর্তীতে রিমান্ড শেষে তাকে গত 9 নভেম্বর কারাগারে পাঠায় আদালত। চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় 8 আসামিকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের ঘটনায় এই হামলার ঘটনা ঘটে। সকালে চট্টগ্রামের 3য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই আদেশ দেন। পিপি মফিজুর রহমান জানান, 26 নভেম্বর পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় তাদের আদালতে তুলে 7 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা।
আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদেশের পর আসামিদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের ঘটনায় সংঘর্ষ ও আইনজীবী হত্যা মামলায় এখন পর্যন্ত 6টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার আছেন 40 জন। 1 থেকে 8 জন, দ্যাট ইজ সুমন দাস, সাকিবুল আলম, আহমদ হোসেন, শ্রী সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাস, রাকিব ও সৌরভ দাসকে আপনার রিমান্ডের জন্য আপনার 7 দিনের জন্য আবেদন করেছিলেন। 7 দিনের মধ্যে 5 দিন, প্রত্যেকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। নিউমোনিয়ায় আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যু হার 6 গুণ বেশি। দিনে গড়ে বরিশাল শেরি বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড়। প্রতিদিন গড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 মাস থেকে 6 বছর। এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে 11,457 জন শিশু, এর মধ্যে মারা গেছে 135 জন। গত বছর 7,266 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আর মারা যায় 22 জন। মানুষের অসচেতনতা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেরাই যে যখন যা ওষুধ লাগে না সেই ওষুধগুলো প্রয়োগ করে আসে। ইভেন আপনার তারা সিভিয়ারিটিটাও বোঝে না যে কখন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। জ্বর সর্দির সাথে বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট। শ্বাস করতে কষ্ট হচ্ছে, বুকে কফ জমে গেছে, খাবারও ওই রকম ভাবে খাইতে পারতেছে না, শুধু কান্নাকাটি করে। গরম, রাত্রে ঠান্ডা, এই জন্য হঠাৎ করে বাবুর ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক এগুলো সবই আছে। এর পাশাপাশি আমাদের 5টা শিশু আইসিইউ বেড কাজ চলতেছে। ওইটা যদি শেষ হয় তাহলে আরও চিকিৎসা আরও দ্রুত এবং আরও ফলপ্রসূ হবে। রোগ প্রতিরোধ সহ শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা ব্যবস্থাকে সমুন্নত রাখা তথা মডার্নাইজ করা এবং মৃত্যুর হারটাকে 0 কোঠায় নেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, বরিশাল স্বাস্থ্য বিভাগ সব পন্থা অবলম্বন করেছে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 বছরে আরও 29,000 জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 41 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা ও জুলুমের প্রতিবাদে এই আয়োজন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইজাজ, সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের উদ্যোগে যে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসলে মূলত যারা জমায়েত হয়েছেন তারা কি বলছেন বা কোনো ধরনের দাবি তুলছেন কিনা? আপনি জানেন, বিগত যে 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন থেকে শুরু করে যত অপকর্ম আছে তার বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকেই সরব ছিল মায়ের ডাক, এবং তারা বিদেশি যতগুলো দূতাবাস সহ আন্তর্জাতিক নানা পরিসরে তারা চেষ্টা করেছিল এই সরকারের বিরুদ্ধে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই অপকর্মগুলো তুলে ধরতে। এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মায়ের ডাক কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, এবং অনুষ্ঠানের পর আজকে একটি বড় পরিসরে, যেহেতু আজকে আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস, সেই মানবাধিকার দিবসে আজকে বড় পরিসরে আয়োজন করেছে। এবং একটি বিষয় লক্ষণীয় যে আজকের এই আয়োজনে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যতগুলো এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকেই কিন্তু এই স্টেজে এসে উপস্থিত হয়েছে। এবং অভিযোগের তীর, অভিযোগ, এবং এটি যেহেতু প্রমাণিত যে আওয়ামী লীগ সরকার গত 15 বছর ধরে কি নির্যাতন করেছে, এবং গত জুলাই আগস্টে যে 2000-এর অধিক যে মানুষের মৃত্যুর কারণ ছিল
আওয়ামী লীগের ক্ষমতালিপ্স যে আচরণ, সেই আচরণের কারণে। সুতরাং তার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়েছে এবং আজকে মায়ের ডাকের আহ্বানে স্টেজে রয়েছে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলামী থেকে শুরু করে ইসলামী যে দলগুলো রয়েছে, খেলাফত মজলিস থেকে শুরু করে সদ্য যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির নেতারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও কিন্তু স্টেজে এসে উপস্থিত হয়েছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি আজকের এই সমাবেশে, সেটি হচ্ছে যে গত 15 বছর এবং জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড সহ আহত হয়েছে, তারা কিন্তু স্বজনরা তারা আজকে এসে এখানে উপস্থিত হয়েছে এবং তারা তাদের প্রিয়জনের ছবি নিয়ে এসে এখানে দাঁড়িয়েছে এবং যেভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, তারা সেই বর্ণনাটা কিন্তু এখানে দেয়া হচ্ছে। এবং এর মধ্য দিয়ে বলা হচ্ছে, মায়ের ডাক বলছে যে 15 বছরে যে 4000 মানুষকে হত্যা করা হয়েছে এবং জুলাই আগস্টে যে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, এর বাইরে অসংখ্য মানুষ আহত অবস্থায় রয়েছিল। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকের সমাবেশের মধ্য দিয়ে বলা হচ্ছে, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে বা এখনই অন্তর্বর্তী সরকার যারা রয়েছে, তাদেরকে এই বিচারের কাঠগড়ায় যাতে আওয়ামী লীগকে দাঁড় করায় সেই দাবি তারা জানাচ্ছেন। জি, ইজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এই মানসিকতা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, যার যার অবস্থান থেকে সব নাগরিকের ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত। ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকেও দায়ী করেন অর্থ উপদেষ্টা। ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাট ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। যেসব ব্যবসায়ী ভ্যাটের চালান দেন না, তাদের বিরুদ্ধে কঠোর হতে এনবিআরকে নির্দেশও দেন উপদেষ্টা। সারা দেশে নদ নদীর সংখ্যা 1156টি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য যাচাইয়ের পর এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে তালিকা প্রকাশ করে নৌ মন্ত্রণালয়। সেমিনারে জানানো হয়, স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউটের হিসাবের সাথে নদী কমিশনের হিসাব এবং এই দুই সংস্থার সাথে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মেলে না। তাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2 মাসের মধ্যে নদীর সঠিক তালিকা প্রস্তুতের উদ্যোগ নেয়। আগামী বাংলা নববর্ষের দিন নদী ও খালের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানায় নৌ মন্ত্রণালয়। অনুষ্ঠানে 2 উপদেষ্টা জানান, নদীর দখলদারদের তালিকা চূড়ান্ত হয়েছে। একই সাথে দূষণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শেষ করছি আজকের বিরোধী সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।